ষষ্ঠ শ্রেণীর ছাত্র ঋদ্ধিমান কুণ্ডু আপনাদের সামনে রবিবার ছড়াটি শোনাবে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবিবার। সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হওয়া গাড়ি। রবিবার আসে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছায় সে সকল বারের পরে। আকাশ পায়ে তার বাড়িটি, তুই কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের খেয়াল থাকবার ওই জন্যেই, বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে কে জানো মাগো ভীষণ তাড়া করে, ঘন্টাগুলোর বাজার যেন আধ ঘন্টার পরে। আকাশ পায়ে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। থ্যাংক ইউ। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সুন্দর চিত্র অঙ্কন করেছে রাইমা পাল। এরপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির একটি অধ্যায় ঘর ও বাহির আপনাদের সামনে পাঠ করে শোনাবে মধুরিমা সরকার, যেখানে কবি দেখিয়েছেন প্রকৃতির সঙ্গে তার বন্ধন ছিল অটুট। তো আমরা শুনে নিই এই প্রবন্ধ। ঘর ও বাহির। আমাদের শিশুকালে ভোগবিলাসের আয়োজন ছিল না বললেই হয়। মোটের উপরে তখনকার জীবনযাত্রা এখনকার চেয়ে অনেক বেশি সাদাসিধে ছিল। তখনকার কালের ভদ্রলোকের মান রক্ষার উপকরণ দেখিলে এখনকার কাল লজ্জায় তাহার সঙ্গে সকল প্রকার সম্বন্ধ অস্বীকার করিতে চাইবে। এই তো তখনকার কালের বিশেষত্ব। তাহার পরে আবার বিশেষভাবে আমাদের বাড়িতে ছেলেদের প্রতি অত্যন্ত বেশি দৃষ্টি দেবার উৎপাত একেবারেই ছিল না। আসলে আদর করা ব্যাপারটা অভিভাবকদের বিনোদনের জন্য, ছেলেদের পক্ষে এমন বালাই আর নাই। আমরা ছিলাম চাকরদেরই শাসনের অধীনে। নিজেদের কর্তব্যকে সরল করিয়া লইবার জন্য তাহারা আমাদের নড়াচড়া এক প্রকার বন্ধই করিয়া দিয়াছিল। সেদিকে বন্ধন যতই কঠিন থাক, অনাদর একটা মস্ত স্বাধীনতা। সেই স্বাধীনতায় আমাদের মন মুক্ত ছিল। খাওয়ানো পরানো সাজগোজানোর দ্বারা আমাদের চিত্তকে চারিদিক হইতে একেবারে ঠাসিয়া ধরা হয় নাই। আহারে আমাদের শৌখিনতার গন্ধও ছিল না। কাপড় চোপড় এতই যৎসামান্য ছিল যে এখনকার ছেলের চক্ষে তাহার তালিকা ধরিলে সম্মানহানির আশঙ্কা আছে। বয়স 10-এর কোটা পার হইবার পূর্বে কোনোদিনও কোনো কারণে মোজা পরি নাই। শীতের দিনে একটা সাদা জামার উপরে আর একটা সাদা জামাই যথেষ্ট ছিল। ইহাতে কোনোদিনও অদৃষ্টকে দোষ দিই নাই। কেবল আমাদের বাড়ির দর্জি নিয়ামত খলিফা অবহেলা করিয়া আমাদের জামায় পকেট যোজন অনাবশ্যক মনে করিলে একটু দুঃখ বোধ করিতাম। কারণ এমন বালক কোনো অকিঞ্চন ঘরেও জন্মগ্রহণ করি নাই, পকেট রাখিবার মতন স্থাবর অস্থাবর সম্পত্তি যাহার কিছুই মাত্র নাই। বিধাতার কৃপায় শিশুর ঐশ্বর্য সম্বন্ধে ধনী ও নির্ধনের ঘরে বেশি কিছু তারতম্য দেখা যায় না। আমাদের চটে জুতা একজোড়া থাকিত, কিন্তু পা দুটা যেখানে থাকিত সেখানে নহে। প্রতি পদক্ষেপে তাহাদিগকে আগে আগে নিক্ষেপ করিয়া চলিতাম। তাহাতে যাতায়াতের সময় পদচালনা অপেক্ষা জুতোচালনা এতই বাহুল্য পরিমাণে হইত যে পাদুকা সৃষ্টির উদ্দেশ্য পদে পদে ব্যর্থ হইয়া যাইত। আমাদের চেয়ে যাহারা বড়, তাহাদের গতিবিধি, বেশভূষা, আহার বিহার, আমোদ প্রমোদ, আলাপ আলোচনা সমস্তই আমাদের কাছে হইতে বহু দূরে ছিল। তাহার আভাস পাইতাম, কিন্তু নাগাল পাইতাম না। এখনকার কালে ছেলেরা গুরুজনদিগকে লঘু করিয়া লইয়াছে। কোথাও তাহাদের কোনো বাধা নাই এবং না চাহিতেই তাহারা সমস্ত পায়। আমরা এত সহজে কিছুই পাই নাই। কত তুচ্ছ সামগ্রীও আমাদের কাছে দুর্লভ ছিল। বড় হইলে কোনো এক সময় পাইব,
সেই আশায় তাহাদিগকে দূর ভবিষ্যতের জিম্মায় সমর্পণ করিয়া বসিয়াছিলাম। তাহার ফল হইয়াছিল এই যে তখন সামান্য যাহা কিছু পাইতাম তাহার সমস্ত রসটুকু পুরা আদায় করিয়া লইতাম। তাহার খোসা হইতে আটি পর্যন্ত কিছুই ফেলা যাইত না। এখনকার সম্পন্ন ঘরের ছেলেদের দেখি তাহারা সহজেই সব জিনিস পায় বলিয়া তাহার 12 আনাকেই আধখানা কামড় দিয়া বিসর্জন করে। তাহাদের পৃথিবীর অধিকাংশই তাহাদের কাছে অপব্যয় নষ্ট হয়। বাহিরের তেতলায় দক্ষিণ পূর্বের কোণের ঘরে চাকরদের মহলে আমাদের দিন কাটত। আমাদের এক চাকর ছিল, তাহার নাম শ্যাম। শ্যামবর্ণ দোহারা বালক, মাথায় লম্বা চুল, খুলনা জেলায় তাহার বাড়ি। সে আমাকে ঘরের একটি নির্দিষ্ট স্থানে বসাইয়া আমার চারদিকে খড়ি দিয়া গণ্ডি কাটিয়া দিত। গম্ভীর মুখ করিয়া তর্জনী তুলিয়া বলিয়া যাইত, গণ্ডির বাইরে গেলেই কিন্তু বিষম বিপদ। বিপদটা আধি ভৌতিক কি আধি দৈবিক তাহা স্পষ্ট করিয়া বুঝিতাম না, কিন্তু মনে বড় আশঙ্কা হইত। গণ্ডি পার হইয়া সীতার কি সর্বনাশ হইয়াছিল তাহা রামায়ণে পড়িয়াছিলাম। এই জন্য গণ্ডিটাকে নিতান্ত অবিশ্বাসীর মতন উড়াইয়া দিতে পারিতাম না। জালনার নিচেই একটা ঘাট বাঁধানো পুকুর ছিল। তাহার পূর্বধারের প্রাচীরের গায়ে প্রকাণ্ড একটা চীনাবট, দক্ষিণ ধারে নারিকেল শ্রেণী। গণ্ডিবন্ধনের বন্দি আমি জালনার খড়খড়ি খুলিয়া প্রায় সমস্ত দিন সেই পুকুরটাকে একখানা ছবির বহির মতো দেখিয়া দেখিয়া কাটাইয়া দিতাম। সকাল হইতে দেখিতাম প্রতিবেশীরা একে একে স্নান করিতে আসে। তাহারা কে কখন আসিবে আমার জানা ছিল। প্রত্যেকের স্নানের বিশেষত্বটুকুও আমার পরিচিত। কেহ বা 2 কানে আঙুল চাপিয়া ঝপঝপ করিয়া দ্রুতবেগে কতগুলো ডুব পাড়িয়া চলিয়া যাইত। কেহ বা ডুব না দিয়া গামছায় জল তুলিয়া ঘন ঘন মাথায় ঢালিতে থাকিত। কেহ বা জলের উপরিভাগের মলিনতা এড়াইবার জন্য বারবার 2 হাত দিয়া জল কাটাইয়া লইয়া হঠাৎ একসময় ধা করিয়া ডুব দিয়া পড়িত। কেউ বা উপরের সিঁড়ি হইতে বিনা ভূমিকায় সশব্দে জলের মধ্যে ঝাঁপ দিয়া পড়িয়া আত্মসমর্পণ করিত। কেহ বা জলের মধ্যে নামিতে নামিতে এক নিঃশ্বাসে কতগুলি শ্লোক আওড়াইয়া লইত। কেহ বা ব্যস্ত, কোনো মতে স্নান সারিয়া লইয়া বাড়ি যাইবার জন্য উৎসুক। কারোর বা ব্যস্ততার লেশ মাত্র নাই। ধীরে সুস্থে স্নান করিয়া, জপ করিয়া, গা মুছিয়া, কাপড় ছাড়িয়া, কোচাটা 2-3 বার ঝাড়িয়া, বাগান হইতে কিছু ফুল তুলিয়া মৃদুমন্দ দোদুল গতিতে স্নান স্নিগ্ধ শরীরে আরামটিকে বায়ুতে বিকীর্ণ করিতে করিতে বাড়ির দিকে তাহার যাত্রা। এমনি করিয়া দুপুর বাজিয়া যায়, বেলা 1টা হয়। ক্রমে পুকুরের ঘাট জনশূন্য, নিস্তব্ধ। কেবল রাজহাঁস ও পাতিহাঁসগুলো সারা বেলা ডুব দিয়া গুগলি তুলিয়া খায় এবং চঞ্চুচালনা করিয়া ব্যতিব্যস্তভাবে পিঠের পালক সাফ করিতে থাকে। পুষ্করিণী নির্জন হইয়া গেলে সেই বটগাছের তলাটা আমার সমস্ত মনকে অধিকার করিয়া লইত। তাহার গুড়ির চারধারে অনেকগুলি ঝুড়ি নামিয়া একটা অন্ধকারময় জটিলতা সৃষ্টি করিয়াছিল। সেই কুহুকের মধ্যে বিশ্বের সেই একটা অস্পষ্ট কোণে যেন ভ্রমক্রমে বিশ্বের নিয়ম ঠেকিয়া গেছে। দৈবাত্য সেখানে যেন স্বপ্নযুগের একটা অসম্ভবের রাজত্ব বিধাতার চোখ এড়াইয়া আজও দিনের আলোর মাঝখানে রহিয়া গিয়াছে। মনের চক্ষে সেখানে যে কাহাদের দেখিতাম এবং তাহাদের ক্রিয়াকলাপ যে কীরকম আজ তাহা স্পষ্ট ভাষায় বলা অসম্ভব। এই বটকেই উদ্দেশ্য করিয়া একদিন লিখিয়াছিলাম, নিশিদিশি দাঁড়িয়ে আছো মাথায় লয়ে জট, ছোট ছেলেটি মনে কি পড়ে ওগো প্রাচীন বট। কিন্তু হায়, সে বট এখন কোথায়? যে পুকুরটি এই বনস্পতির অধিষ্ঠাত্রী দেবতার দর্পণ ছিল তাহাও এখন নাই। যাহারা স্নান করিত
তাহাদেরও অনেকেই এই অন্তর্হিত বটগাছের ছায়া অনুসরণ করিয়াছে। আর সেই বালক আজ বাড়িয়া উঠিয়া নিজের চারিদিক হইতে নানা প্রকারের ঝুড়ি নামাইয়া দিয়া বিপুল জটিলতার মধ্যে সুদিন দুর্দিনের ছায়ারৌদ্রপাত গণনা করিতেছে। বাড়ির বাহিরে আমাদের যাওয়া বারণ ছিল, এমনকি বাড়ির ভিতরেও আমরা সর্বত্র যেমন খুশি আসা যাওয়া করিতে পারিতাম না। সেই জন্য বিশ্ব প্রকৃতিকে আড়াল আবদাল হইতে দেখিতে হইত। বাহির বলিয়া একটা অনন্ত প্রসারিত পদার্থ ছিল, যাহা আমাদের অতীত, অথচ যাহার রূপ, শব্দ, গন্ধ দ্বার বা জালনার নানা ফাঁকফুকর দিয়া এদিক ওদিক হইতে আমাকে চকিতে ছুঁইয়া যাইত। সে যেন গরাদের ব্যবধান দিয়া নানা ইশারায় আমার সঙ্গে খেলা করিবার নানা চেষ্টা করিত। সে ছিল মুক্ত, আমি ছিলাম বদ্ধ। মিলনের উপায় ছিল না, সেই জন্য প্রণয়ের আকর্ষণ ছিল প্রবল। আজ সেই খড়ির গণ্ডি মুছিয়া গেছে, কিন্তু গণ্ডি তবু ঘোচে নাই। দূর এখনো দূরে, বাহির এখনো বাহিরে। বড় হইয়া যে কবিতাটি লিখিয়াছিলাম তাহাই মনে পড়ে। খাঁচার পাখি ছিল খাঁচায়, সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে? বনের পাখি বলে, খাঁচার পাখি আয়, বনেতে যাই দোহে মেলে। খাঁচার পাখি বলে, বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে, না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে, হায়, আমি কেমনে বনে বাহিরিব। ধন্যবাদ। এবার ক্ষুদে শিল্পী আরোহী দত্ত আপনাদের সামনে একটি গান গেয়ে শোনাবে। আমি আরোহী দত্ত, আমি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান গাইছি। তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাইবি গান। আন্ত বেবি না, আন্ত বেবি না, সপ্তম সুরে বাস্তবে তান। বাঁশরিব ভাবনা, বাঁশরিব যতনা, পাখি প্রভ মনে দেশে দেবানি সে মন প্রাণ। অন্ত বেবি না, অন্ত বেবি না, সপ্তম সুরে বাস্তবে তান। ঢল ঢল শেষ ঢল, ঢল ঢল দোছনা, সবে রণ বহে যায় ফুলে ফুলে ঢলে ঢলে। তুলসী তটিনী, তুলসী তটিনী, ফলিত গীত রবে খুলে জেনে মন প্রাণ। পায় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাইবি গান। নমস্কার। এখন একটি সুন্দর নৃত্য দেখে নেব। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে। চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে। সেখানে অকারণে যায় ছুটে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। ঘরের মুখে
সে যাবে ফিরে, ঘরের মুখে আর কি রে, কোনো দিন সে যাবে ফিরে, যাবে না দেয়াল যত সব গেল টুটে, যাবে না পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। এরপর শ্রী শিক্ষায়তন স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী আরিকা ঘুচ্চাইত আপনাদের সামনে বীরপুরুষ কবিতাটি পাঠ করে শোনাবে। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, গিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোর মেঘ উড়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাঠে, এলেন যেন জোড়া দিঘির মাঠে, ধুরু করে যেদিকে পানে চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনেটাই, ভয় পেয়েছো ভাবছো এলেম কোথা, আমি বলছি ভয় করো না মাগো, ওই যে দেখো মরানো দৃশ্যটা। ধন্যবাদ। আজ শুধু ছাত্রছাত্রীরাই নয়, আমরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করব। আপনাদের সামনে এখন নৃত্য পরিবেশন করবে মধুরিমা সরকার। নীলরঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর, নীলরঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর, বনলক্ষ্মীর কম্পিত পায়ে চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত পায়ে চঞ্চল অন্তর, ঝুঁকৃত তার ঝিল্লির মঞ্জির, ঝুঁকৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর, নীলরঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বর্ষণগীত হলো মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে, কদম্ব বন গভীর গগন আনন্দ ঘন গন্ধে, নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর, নীলরঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। গহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার দাও, পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাণীর বার্তা, গহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার দাও, পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাণীর বার্তা, মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ, নব অঙ্কুর জয় পতাকায় ধরাতল সমকীর্ণ, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, হে গম্ভীর হে গম্ভীর।
সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। এরপর আপনাদের সামনে ছুটি গল্পটির ইংরেজি সংস্করণ পাঠ করে শোনাবে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী কৌশানী মুখার্জি। Now, I am going to narrate the story Chuti by Rabindranath Tagore in English version, The Homecoming. The Homecoming by Rabindranath Tagore. Phatik Chakraborty was a ringleader among the boys of the village. A new mischief got into his head. There was a heavy log lying on the mudflat of the river, waiting to be shipped into a mast for a boat. He decided that they should work all together to shift the log by main force from its place and roll it away. The owner of the log would be angry and surprised, and they would all enjoy the fun. Everyone seconded the proposal, and it was carried unanimously. But just as the fun was about to begin, Makhan, Phatik's young brother, sauntered up and sat down on the log in front of them, all without a word. The boys were puzzled for a moment. He was pushed rather timidly by one of the boys and told to get up, but he remained quite unconcerned. He appeared like a young philosopher, meditating on the futility of games. Phatik was furious. "Makhan," he cried, "if you don't get down this minute, I will thrash you." Makhan was only moved to a comfortable position. Now, if Phatik was to keep this real dignity before the public, it was clear he ought to carry out his threat. But his courage failed him at the crisis. His fertile brain, however, rapidly seized upon a new maneuver which would discomfit his brother and afford his followers an added amusement. He gave the word of command to roll the log and Makhan over together. Makhan heard the order and made it a point of honor to stick on, but he overlooked the fact, like those who attempt earthly fame in other matters, that there was peril in it. The boys began to have at the log with all their might, calling out, "1, 2, 3, go!" At the word "go," the log went, and with it went Makhan's philosophy, glory, and order. All the other boys shouted themselves hoarse with delight, but Phatik was a little frightened. He knew what was coming, and sure enough, Makhan rose from Mother Earth, lined as fake and screaming like the Furies. He rushed at Phatik and scratched his face and beat him and kicked him, and then went crying home. The first act of the drama was over. Phatik wiped his face and sat down on the edge of a sunken board on the river bank and began to chew a piece of grass. A boat came up to the landing, and a middle-aged man with grey hair and dark moustache stepped on shore. He saw the boy sitting there doing nothing and asked him where the Chakrabortys live. Phatik went on chewing the grass and said, "Over there." But it was quite impossible to tell where he pointed. The stranger asked him again. He swung his legs and flew on the side of the boat and said, "Go and find out," and continued to chew the grass as before. But now a servant came down from the house and told Phatik his mother wanted him. Phatik refused to move, but the servant was a master on this occasion. He took Phatik up roughly and carried him, kicking and struggling in impotent rage. When Phatik came into the house, his mother saw him. She called out angrily, "So you have been hitting Makhan again?" Phatik answered indignantly, "No, I haven't. Who told you that?" His mother shouted, "Don't tell lies, you have." Phatik said suddenly, "I'll tell you. I haven't. You ask Makhan." But Makhan thought it best to stick to his previous statement. He said, "Yes, mother, Phatik did hit me." Phatik's patience was already exhausted. He could not hear this injustice. He rushed at Makhan and hammered with the post. "Take that," he cried, and that for telling lies." His mother took Makhan's side in a moment and pulled Phatik away, beating him with his hands.
When Fatik pushed her aside, she shouted out, "What are you, little villain? Would you hit your own mother?" It was just at this critical juncture that the grey-haired stranger arrived. He asked what the matter was. Fatik looked sheepish and ashamed. But when his mother stepped back and looked at the stranger, her anger was changed to surprise, for she recognized his brother and cried, "Why, Dada, where have you come from?" As she said these words, she bowed to the ground and touched his feet. Her brother had gone away soon after she had married, and he had started business in Bombay. His sister had lost her husband while he was in Bombay. By Shenmue, he had now come back to Kolkata and had at once made inquiries about his sisters. He had then hastened to see her as soon as he found where she was. The next few days were full of rejoicing. The brother asked after the education of the two boys. He was told by his sister that Fatik was a perpetual nuisance. He was very lazy, disobedient and wild. But Makhan was as good as gold, as quiet as lamb, and very fond of reading. Baishambar kindly offered to take Fatik of his sister's hand and educate him with his own children in Calcutta. The widowed mother readily agreed. When his uncle asked Fatik if he would like to go to Calcutta with him, his joy knew no bounds and he said, "Oh yes, uncle," in a way that made it quite clear that he meant it. It was an immense relief to the mother to get rid of Fatik. She had a prejudice against the boy, and no love was lost between the two brothers. Start. She was in daily fear that he would either drown Makhan someday in the river or break his head in a fight or run into some danger. She was in daily fear that he would either drown Makhan someday in the river or break his head in a fight or run into some danger or other. At the same time, she was somewhat distressed to see Fatik's extreme eagerness to get away. Fatik, as soon as all was settled, kept asking his uncle every minute when they were to start. He was on pins and needles all day long with excitement and lay awake most of the night. He bequeathed to Makhan in perpetuity his fishing rod, his big kite, and his marbles. Indeed, at this time of departure, his generosity towards Makhan was unbounded. When they reached Calcutta, Fatik made the acquaintance of his aunt for the first time. She was by no means pleased with this unnecessary addition to her family. She found her own three boys quite enough to manage without taking anyone else, and to bring a village lad of 14 into their midst was terribly upsetting. Bishambar should really have thought twice before committing such an indiscretion. In this world of human affairs, there is no worse nuisance than a boy at the age of 14. He is neither ornamental nor useful. It is impossible to shower affection on him as on a little boy, and he is always getting in the way. If she talks with a childish lisp, he is called a baby, and if he answers in a grown-up way, he is called impertinent. In fact, any talk at all from this is resented. Then he is the unattractive growing age. He grows out of his clothes with indecent haste, his voice grows hoarse and breaks and quivers. His face grows suddenly angular and unsightly. It is easy to excuse the shortcomings of early childhood, but it is hard to tolerate even unavoidable lapses in a boy of 14. The lad himself becomes painfully self-conscious. When he talks with elderly people, he is either unduly forward or also unduly shy, that he appears ashamed of his every existence. Yet it is at this very age when, in his heart of hearts, a young lad most craves for recognition and love, and he becomes a devoted slave of anyone who shows him consideration. But none dare openly love him, for that would be regarded as undue indulgence and therefore bad for the boy. So what with scolding and cheating? He becomes very much like a stray dog that has lost his master.
For a boy of 14, his own home is the only paradise. To live in a strange house with strange people is little short of torture, while the height of bliss is to receive the kind looks of women and never to be sighted by them. It was anguish to Fatick to be the unwelcome guest in his aunt's house, despised by this elderly woman and slighted on every occasion. If she ever asked him to do anything for her, he would be so overjoyed that he would overdo it, and then she would tell him not to be stupid but to get on with his lessons. The cramped atmosphere of neglect in his aunt's house oppressed Fatick so much that he felt that he could hardly breathe. He wanted to go out in the open country and fill his lungs and breathe freely. But there was no open country to go to, surrounded on all sides by Calcutta houses and walls. B would dream night after night of his village home and longed to be back here. He remembered the glorious meadow where he used to fly his kite all day long, the broad river banks where he would wander about the livelong day singing and shouting for joy, the narrow brook where he could go and dive and swim at any time he liked. He thought of this band of boy companions over whom he was despot, and above all, the memory of that tyrant mother of his, who had such a prejudice against him, occupied him day and night. A kind of physical love, like that of animals, a longing to be in the presence of the one who is loved, an inexpressible wistfulness during absence, a silent cry of the inmost heart of the mother, like the lowing of a calf in the twilight. This love, which was almost an animal instinct, agitated the shy, nervous, lean, uncouth and ugly boy. No one could understand it, but it preyed upon his mind continually. There was no more backward boy in the whole school than Fatick. He gaped and remained silent when the teacher asked him a question, and like an overladen ass, patiently suffered all the blows that come down on his back. When other boys were out at play, he stood wistfully by the window and gazed at the roofs of the distant houses. And if by chance he espied children playing on the open terrace of any roof, his heart would ache with longing. One day, he summoned up all his courage and asked his uncle, "Uncle, when can I go home?" His uncle answered, "Wait till the holidays come." But the holidays would not come till November, and there was a long time still to wait. One day, Fatick lost his lesson book. Even with the help of books, he had found it very difficult indeed to prepare his lesson. Now it was impossible. Day after day, that teacher would came him unmerciful. His condition became so abjectly miserable that even his cousins were ashamed to warn him. They began to jeer and insult him more than the other boys. He went to his aunt at last and told her that he had bad lost his book. His aunt pursed her lips in contempt and said, "You great clumsy country lout, how can I afford with all my family to buy you new books 5 times a month?" That night on his way back from school, Fatick had a bad headache with a fit of shivering. He felt he was going to have an attack of malarial fever. His one great fear was that he would be a nuisance to his aunt. The next morning, Fatick was nowhere to be seen. All searches in the neighborhood provided futile. The rain had been pouring in torrents all night, and those who went out in search of the boy were drenched to the skin. At last, Bishambar asked help from the police. At the end of the day, a police van stopped at the door before the house. It was still raining and the streets were all flooded. 2 constables brought out Fatick in their arms and placed him before Bishambar. He was wet through from head to foot, muddy all over, his face and eyes flushed red with fever, and his limbs were all trembling. Bishambar carried him in his arms and took him into the inner apartments. When his wife saw him, she exclaimed, "What a heap of trouble this boy has given us. Hadn't you better send him home?" Fatick heard her words and sobbed out loud, "Uncle, I was just going home, but they dragged me back again." The fever rose very high, and all that night the boy was delirious. Bishambar brought in a doctor. Fatick opened his eyes, flushed with fever,
and looked up to the ceiling and said vacantly, "Uncle, have the holidays come yet? May I go home?" Bishambar wiped the tears from his own eyes and took Fatik's lean and burning hands in his own and sat by him through the night. The boy began again to mutter. At last his voice became excited. "Mother," he cried, "don't beat me like that, mother. I'm telling the truth." The next day, Fatik became conscious for a short time. He turned his eyes about the room as if expecting someone to come. At last, with an air of disappointment, his head sank back on the pillow. He turned his face to the wall with a deep sigh. Bishambar knew his thoughts and bending down his head whispered, "Fatik, I have sent your mother." The day went by. The doctor said in a troubled voice that the boy's condition was very critical. Fatik began to cry out, "By the mark, 3 fathoms, by the mark, 4 fathoms, by the mark." He had heard the sailor of the river steamer calling out the mark on the plumb line. Now he was himself plumbing an unfathomable sea. Later in the day, Fatik's mother burst into the room like a whirlwind and began to toss from side to side and moan and cry in a loud voice. Bishambar tried to calm her agitation, but she flung herself on the bed and cried, "Fatik, my darling, my darling." Fatik stopped his restless movements for a moment. His hand ceased beating up and down, said, "Eh." Her mother cried again, "Fatik, my darling, my darling." Fatik very slowly turned his head and without seeing anybody said, "Mother, the holidays have come." The end. Thank you. এবার আবার আঁকার পালা। অদ্রিতা পাইন তার আঁকার মধ্য দিয়ে তুলে ধরেছে রবীন্দ্রনাথের কিছু ছড়া, যা আমাদের ফিরিয়ে নিয়ে যায় ছেলেবেলায়। এই অঙ্কিত ছড়াগুলি পাঠ করে শোনাবে সম্প্রীতি পাইন। আমার নাম সম্প্রীতি পাইন। আমি 7ম শ্রেণীর ছাত্রী। আমি আজ আপনাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি কবিতা পাঠ করে শোনাব। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, খুকু গেল জল আনতে পদ্মদিঘির ঘাটে, পদ্মদিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে কুকুর গোছা ভরা চুল। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধারে উঁচু তার টালু তার বাড়ি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছেন ছুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। ঝিনেদার জমিদার কালাচাঁদ রায়রা সে বছর পুষেছিল 1 পাল পায়রা। বড়বাবু খাটিয়াতে বসে বসে পান খায়, পায়রারা আঙিনায় জুড়ে খুঁটে খুঁটে ধান খান। হাঁসগুলো জলে জলে চলে আঁকা বাঁকা রকমে, পায়রা জমায় সভা বক বকম বকমে। গাছ তাল গাছ 1 পাল দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ উড়ে যায়, একেবারে উড়ে যায়। কোথা পাবে পাখা সে, তাই তো সে ঠিক তার মাথাতে, গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝিটা না এই, উড়ে যেতে মানা নেই। বাসাখানি ফেলে তার, সারাদিন ধর ধর থর 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 কাঁপে পাতা পত্তর। পড়ে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে, যেন কোথা যাবেও। তারপরে হাওয়া যেই থেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি যেইভাবে মা যে হয় মাটি তার, ভালো লাগে
আরবার পৃথিবীর কোনটি?